আপকি আদালতে ইলেকশন এক্সপার্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষকে ভুল বুঝিয়েছেন। প্রশান্তজি, যখন থেকে লোকসভার ফলাফল এসেছে, লোকে আমাকে জিজ্ঞেস করছে আপনার মূল্যায়ন ভুল হলো কি করে, এই 40-50টি আসন কিভাবে কমে গেল। তখন আমি বলি যে আমি প্রশান্ত কিশোরকে বিশ্বাস করেছিলাম। তখন লোকে বলে ডাকুন ওনাকে আপকি আদালতে। এখন ডেকেছি, এবার বলুন। না, এটা তো ঠিক কথা। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন এত বড় নির্বাচন, মোদিবাবুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে হয়। তাহলে মানুষ অবশ্যই তা নিয়ে প্রশ্ন করবে এবং আমার নিজস্ব মূল্যায়ন ছিল আমি ৫টি গুরুত্বপূর্ণ কথা রজতবাবুকে বলব। প্রথম কথা যেটি আমি বলেছিলাম যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যা মনে হচ্ছে মোর অর লেস বিজেপি ফিরে আসবে এবং এনডিএই সরকার গঠন করবে, মোদিবাবু প্রধানমন্ত্রী হবেন। দ্বিতীয়ত আমার মূল্যায়ন ছিল যে যতটা ভোট শেয়ার বিজেপি ইতিমধ্যেই পেয়েছে, কম বেশি ভোট শেয়ার একই থাকবে, বাড়বে না, কমবে না। এবার যখন নির্বাচনের ফলাফল আসে তখন প্রায় 36% ভোট এসেছে দেখা যায়। বিগত নির্বাচনের তুলনায় 0.7% কম ২০১৯ এর তুলনায়। তৃতীয়ত আমি যা বলেছিলাম যে তারা ৩০০ আসন পাবেন, তারা ২৪০ আসন পেয়েছেন, সেখানেই আমার মূল্যায়ন ভুল হয়েছে। চতুর্থত আমি বলেছিলাম যে সাধারণভাবে এটা গোটা দেশে দেখা যাচ্ছে যে মোদিবাবুর প্রতি সমর্থনের হার অনেকটা কমে গেছে, যা খুবই ভিজিবল। তথ্যে, তাদের ভিউয়ারশিপে যে ইনটেনসিটি আমরা ২০১৪ এবং ২০১৯ সালে দেখেছি, যাকে আপনি অন্ধভক্ত বলতে পারেন, তা হ্রাস পেয়েছে। পঞ্চম কথা আমি বলেছিলাম যে সরকারই হোক না কেন, মানে মোদিবাবু যখনই কোনো সাংসদ নিয়ে সরকার গঠন করেন, সরকার গঠনের পর ২য় ও ১ম মেয়াদের তুলনায় ৩য় মেয়াদে মোদিবাবু একজন দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণিত হবেন। কারণ দেশের তৃণমূল পর্যায়ে রুরাল ডিস্ট্রেস, গ্রামীণ কৃষকদের সমস্যা, সমতা বৃদ্ধি একটা বড় বিষয় হয়ে উঠবে কিন্তু। এবং শেষ একটা কথা বলেছিলাম, উত্তর প্রদেশে যে রাজনীতি, সেটা বিজেপি ও সংঘের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সংখ্যার ভিত্তিতে। এখন এই ৬টি কথার মধ্যে একটি ব্যাপার আছে যা আমি ভুল করেছি, যার দিকে মানুষের মনোযোগ দিচ্ছি। যে ভাই আপনি বলেছিলেন কম বেশি ওরা ৩০০ আসন পাবে, তার বদলে হয়েছে ২৪০টি। পরিসংখ্যানগতভাবে লোকেরা ৩ থেকে ৪% ভুল মূল্যায়ন করতে পারে। তবে এটা ১০% মূল্যায়নের ত্রুটি। তাই এটা এটা আমারই দোষ। আমি মেনে নিচ্ছি। আমার ভোট শেয়ার হিসেবে সঠিক ছিলাম আমি, বিশ্লেষণ সঠিক ছিল। কিন্তু আমাদের অনুমান ছিল বিজেপি প্রায় ৩০০ আসন পেতে পারে। পরিবর্তে তারা ২৪০টিই পেয়েছে। এর অনেক কারণ থাকতে পারে, কেন হয়েছে? কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলতে পারি যে মূল্যায়নকারী মানুষ তো কোনো ঈশ্বর নয়। আসলে ডেটা এবং পরিসংখ্যানের একটি সীমা রয়েছে। বিশ্বের কেউই বলতে পারে না যে এটা ১০০% সবসময় সঠিকই হবে। আমি দেখুন, লোককে আমি বলতে শুনেছি যে, "ভাই আপনি এটা ভুল করেছেন। আপনি তো বিজেপিকে সাহায্য করছিলেন, জনগণকে বিভ্রান্ত করেছেন।" কেউ এ কথা বলে যাচ্ছে। এরা একই লোক যারা বাংলায় যখন আমি বলেছিলাম যে বিজেপি ১০০ র কম আসন পাবে, তো আমাদের চিয়ার লিডাররা তখন হাততালি দিয়েছিল। আমি এটা বলেছিলাম যে বিজেপি ১০০ র কম আসন পাবে। এখন বিজেপি ১৫ ও পেতে পারত, ৯৫ ও পেতে পারত। পেল ৭৭। পরিসংখ্যানের একটা সীমা আছে। কিন্তু তবুও আমার দোষ, আমার মূল্যায়ন আরো উন্নত আমার করা উচিত ছিল, সেটা আমি মানছি। ভুলটাকে শুধু আপনিই করেছেন নাকি অন্যরাও কিছু ভুল দেখুন, করেছে? অনেকেই হয়তো ভুল করেছে। তার একটি কারণ আপনাকে বলি আমি। আপনি আপনার কাছে আসা তথ্য বিশ্লেষণ করেন এবং যখন খুব শক্তিশালী সরকার সম্পর্কে মূল্যায়ন করা হয়, যখন সমীক্ষা করা হয়, সেটিকে বলা হয় ফিয়ার ফ্যাক্টর। এক তো লোকেরা আপনাকে অনেক কিছু বলে, সে হয়তো অন্য কাউকে ভোট দিতে চায়। কিন্তু ভয়ের কারণে তারা মনে করেন যে এরা তো বিজেপির ভোটের ডেটা সংগ্রহণকারী। তাই মাঝে বিশ্বাস করি। আমি সকল সেফোলজিস্ট এবং যারা ডেটা নিয়ে কাজ করেন তাদের বা তাদের মুখপাত্র নই। তবে এই ভুলটি এই কারণে হতে পারে যে অনেক সময় আমরা দেখি যে একটি ফিয়ার ফ্যাক্টর থাকে। আমরা নির্বাচনে যা ব্যবহার করি। তো সেটা একটা ফিয়ার ফ্যাক্টর, হ্যাঁ, হতেই পারে। হয়তো ছিল এবং দ্বিতীয়ত যে এই যে পারসেপশন আছে সেটা হলো যে মোদিবাবুই আসছেন। তাই যে দিতে চাইছে না সেও মনে বলছে যে আপনি কাকে ভোট, মানে কার সরকার হচ্ছে বলুন, মোদিবাবুরই কি হচ্ছে? তাহলে সেই এমনও লোক ইনপুটটি ছিল প্রশান্তজি যারা বলেছিলেন যে ৪ঠা জুন ২০২৪ লিখে রাখুন যে মোদিজি আর প্রধানমন্ত্রী থাকবেন না। না দেখুন, সেটা তো ঠিক কথা। আমি এমনভাবে বলছি যেন আমাদের মূল্যায়ন ৬ টি পয়েন্ট আছে, ৫ টি সঠিক, ১ টি ভুল। আমি 10% সিটে কম আছি। কিন্তু যাদের কথা বলছেন, যারা আজ বলছেন যে প্রশান্ত কিশোর ভাই ভুল করেছেন বা অন্যরা ভুল করেছেন, তারা তাদের রেকর্ড বলছেন না। তারা বলছেন, "তাহলে ভাই আমরা প্রধানমন্ত্রী হব, মোদি হবে না।" ঠিক আছে তো? বিজেপি মোটামুটি ১৫০ আসন পাবে এই বলছেন। সুতরাং যদি
আপনাকে অবজেক্টিভলি অ্যাসেস করতে হয়। তবে কেউ বলেছে ২৭০ বা ৩০০ বা ২৪০, আবার কেউ বলেছে ১৫০ পাবে এবং তারা ২৪০ পেয়েছে। কে রিয়ালিটির কাছাকাছি ছিল বলুন? কিন্তু এটি ওয়ান আপম্যানশিপ এর বিষয় নয় আমি বলব। তাদের নিজস্ব মূল্যায়ন ওকে, পদ্ধতি আছে। আমি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যে আমি ৩০০ টির অনুমান করেছিলাম সেটি ঠিক নয়। তবে সার্বিক মূল্যায়ন যা আছে, আর তা শুধু নির্বাচনের আগে নয়। আমি গত ৫ বছরে যতগুলো সাক্ষাৎকার দিয়েছি, সব জায়গায় আমি বলেছি যে মোদি বাবুর প্রতি সমর্থনের ইনটেনসিটি কমেছে দেখুন, আর তাই মূল্যায়ন তো ভুল হতে পারে, কিন্তু আপনি রাজনীতির বিশেষজ্ঞ। ভেতরে বাইরে সবকিছু জানেন। মানুষ জানতে চায় যে কি এমন হলো? আচ্ছা, ৪০০ পারের স্লোগানটাই কি ক্ষতি করে দিল? দেখুন, ২-৩ টে জিনিস আছে এখন সবাই যেটা দেখছে। একটা হলো মোদি ব্র্যান্ডের উপর অতিরিক্ত নির্ভরতা। লোক জানে এই লোকটি আনপপুলার, লোকজন জানে জনগণ ক্ষুব্ধ। তারপর মানুষ বলছে শেষ পর্যন্ত ভোট হবে মোদিবাবুর নামে। এবং কোথাও না কোথাও ২০১৯ সালে যা ঘটেছিল যে অনেক লোক যারা নির্বাচনে হেরেছিল বা খুব শক্ত লড়াইয়ে ছিল পুলওয়ামার পরে, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিল। তাই মানুষের মনে এটা ঘুরছিল যে আমি আমি গ্রামে, গ্রামে যাচ্ছি, আমি বিজেপির প্রার্থী। সামনে থেকে দেখতে পাচ্ছি মানুষ ক্ষুব্ধ। কিন্তু আমি ধরে নিচ্ছি মানুষ গালাগালি করবে, রাগ করবে। কিন্তু শেষ পর্যন্ত মোদিবাবুকে ভোট দেবে। তাহলে মোদির উপর অতিরিক্ত নির্ভরতা আমি বলব একটি অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত আপনারা যে ৪০০ পার করার স্লোগান দিয়েছেন। স্লোগানটা তো ঠিক আছে, কিন্তু তা পূরণ করতে পারেননি। ৪০০ পার কিন্তু কেন? বিরোধীরা সেটা পূর্ণ করেছে যে সংবিধান পরিবর্তন করার জন্য আর সংরক্ষণ সরানোর জন্য। আমি মনে করি এটি একটি বড় ব্যাপার। আপনি যদি বিরোধীদের একটি কৃতিত্ব দিতে চান, তাদের কৌশল বা তাদের যোগাযোগের জন্য একটি জিনিস তারা ঠিক করেছে যে তারা ৪০০ পার স্লোগানকে সংবিধান এবং সংরক্ষণের সাথে যুক্ত করে দিয়েছেন। সেখানে সংবিধানের চেয়েও সংরক্ষণের কথা বেশি ছিল। এই কারণে সমাজের একটি বড় অংশ মনে করেছিল যে তাদের ক্ষমতা তো দেওয়া হবে। তবে তাদের এতটাও ক্ষমতা দেওয়া উচিত নয় যে তারা আ তা বলে আচ্ছা, এই যে প্রচারটা ছিল যে ৪০০ পার হবে, তাহলে সংরক্ষণ চলে যাবে, এই সংবিধান পরিবর্তন করা হবে, বাবা সাহেব আম্বেদকরের কথা বাদ যাবে। এর প্রভাব পড়েছে কি? বিরাট প্রভাব আছে এবং আমি মনে করি না কোনো বিরোধী দল এই বিষয়ে একটি সুচিন্তিত প্রচার চালিয়েছে। ঘটনাটি হলো যে তারা যখন বলল ৪০০ পার, তখন বিজেপির কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতা তারা লাফিয়ে উঠে বলেছেন যে আমাদের ৪০০ অতিক্রম করতে হবে, কারণ আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, আমাদের এই করতে হবে, নতুন দেশ গড়তে হবে। এখন ওরা বুঝছে ওরা ভুল করেছে, সেটাকেই পুঁজি করে বিরোধীরা কাজ করেছে। আর এটার যে কাউন্টার করা হয়েছে, আমরা সেই সময় মোদিজির বক্তৃতা দেখেছিলাম, যাতে উনি মুসলমান, মাটন, মুজরা, মঙ্গলসূত্র সবকিছু অন্তর্ভুক্ত করেছিলেন। দেখুন, প্রধানমন্ত্রী রাজস্থানে যা তার ভাষণে বলেছিলেন, যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু, সেই সময় থেকে বিজেপির যে কোর সমর্থক, যারা মোদিবাবুর ভক্ত, মোদিবাবুর ভোটার, প্রধানমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য তারাও কেউ পছন্দ করেননি। তারাও বলছেন যে প্রধানমন্ত্রীর এই কথা বলার দরকার ছিল না। তাই আমি মনে করি না যে এটা কিছুটা পুরনো কায়দা হয়ে গেছে। তিনি আজ নিজের জন্য যে ইমেজ তৈরি করেছেন ১০ বছর ধরে, হ্যাঁ, তার সাথে এটা ম্যাচ করেনি। তাই আমি মনে করি যে ক্যাডারকে গ্যালভানাইজ করার পরিবর্তে তিনি কর্মীদের আরো হতাশ করেছেন এবং অনেক জায়গায় এতে আতঙ্ক তৈরি হয়েছে। লোকেরা একথা বলেছেন, উনি হারছেন, ব্যাকফুটে আছেন, তাই এসব কথা বলছেন আরকি। উত্তরপ্রদেশে সবথেকে বেশি ক্ষতি হয়েছে, যেখানে সবার প্রত্যাশা বেশি ছিল। তাই সবাই এটা বলাবলি করছে যে এখানে অমিত শাহ আর যোগী আদিত্যনাথের মধ্যে বিবাদ ছিল, যার কারণে এই ক্ষতি হয়েছে। দেখুন, আমি এটিকে ব্যক্তিগত বিবাদ হিসেবে দেখছি না। তবে আপনি যদি এটিকে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে আপনি এর একটি উদাহরণ পাবেন ২০০৯-১০ লোকসভা নির্বাচনে। যখন মোদিবাবু নতুন অ মুখ হিসেবে বিজেপির, মানে নতুন মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং আদবানিবাবু দেশের বিজেপি নেতা ছিলেন। তখন গুজরাটে বিজেপি খুব একটা ভালো সাফল্য পায়নি। ২০০৯ এর লোকসভাতে। ২০১১ র পর যখন আমি সেখানে কাজ করেছি, তখন আমি গুজরাটে এই জিনিসটি অনেক স্টাডি করার চেষ্টা করেছি। ২০০৯ মোদিবাবু প্রচারের ইনচার্জ ছিলেন। আডবাণীবাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাহলে সেই সাফল্য কেন অর্জিত হলো না? তাই এমন নয় মোদিবাবু স্যাবোটাজ করেছিলেন ক্যাম্পেইনকে বা তার লোকজন স্যাবোটাজ করেছিল। কিন্তু যারা মোদিবাবুর সমর্থক, তাদের মনে কোথাও একটা ভাবনা ছিল যে আডবাণীবাবু মানে যদি জিতে যান, ঠিক আছে, আমাদের নেতা মোদিবাবুর সামনে পৌঁছতে আরো বেশি সময় লেগে যাবে কিন্তু। ওকে? সুতরাং আমি মনে করি যে এটা ইউপিতেও ঘটেছে যে অনেকের মনে হয়েছিল যে যদি আ আ মোদিবাবু এবং অমিত শাহ বাবু যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসেন, তবে সেটা যোগীবাবুর মানে চেয়ারের ক্ষেত্রে হুমকি হতে পারে। অরবিন্দ আর কেজরিওয়াল এই নিয়ে প্রকাশ্যে গ্রামে যা প্রকাশ্যে বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য যথেষ্ট। আপনারা দেখুন অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিকভাবে সঠিক বক্তব্য হিসেবেই এটি বিবেচনা করা উচিত। তাই আমরা গ্রামেও মানুষ দেখি, যখন আমি বিহারে হাঁটছি
এবং লোকেরা জিজ্ঞাসা করে, "ঠিক আছে প্রশান্তবাবু, আপনি এদের সাথে কাজ করেছেন। এটা বলুন যদি ৪০০ আসন আসে তবে যোগীকে কি সরিয়ে দেওয়া হবে?" এটাই দেখা যায় যে জনসাধারণের মধ্যে এই কথা কোথাও না কোথাও চলছে। তাদের সমর্থনের কথা রয়েছে। আর এর অর্থ এই নয় যে যোগীবাবু গিয়ে তার সমর্থকদের বলেছিলেন যে বিজেপিকে পরাজিত করতে। আমি সেটা জানি না। এটা আমার বিষয় নয়। কিন্তু জনসাধারণের মধ্যে এই কথা হতে পারে, যারা যোগীর সমর্থক, মোদি এবং শাহ যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং বিশাল শক্তি নিয়ে ফিরে আসেন, তাহলে যোগীবাবু যিনি আমাদের নেতা বিপদে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে ভোট দাও তোমরা। মানুষের মনে একটা খুব বড় প্রশ্ন হলো অযোধ্যার আসন নিয়ে। যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, যা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে, সেই সিটে বিজেপি প্রার্থী হেরে গেল। অযোধ্যায় তো কোনো আসন নেই। এটা একটি গুজব মানুষের। অযোধ্যা নামে কোনো সিটই নেই। সিট কিন্তু ফয়েজাবাদের। অযোধ্যা তাতে আছে, হ্যাঁ, একটা বিশাল সিম্বলিক সেটব্যাক। একটাই কথা, সেখানে যে প্রার্থী ছিলেন লাল্লু সিং বাবু, তিনিই ১ম বলেছিলেন ৪০০ এলে সংবিধান পরিবর্তন করা হবে। তিনি অন্যতম ১ম নেতা জনসাধারণের মধ্যে গিয়ে বলেন যে ৪০০ আসন দরকার কারণ সংবিধান পরিবর্তন করা হবে। এতে তফসিলি যে জাতি যে সম্প্রদায় যারা লড়াই করছিল সপা থেকে, তারা সেখান থেকে লাভ পেয়েছেন। দ্বিতীয়ত, আপনি যখন এত বড় উন্নয়নমূলক পরিবর্তন আনেন, তখন সমাজের একটি অংশও এর দ্বারা কিন্তু ভালোভাবে প্রভাবিত হয়। আমি একবার বিনোদ মেহতা বাবুকে জিজ্ঞেস করেছিলাম, যিনি একজন সাংবাদিক ছিলেন, বলুন সঞ্জয় গান্ধীর সময় যখন বস্তি ভেঙে ফেলা হচ্ছিল, তখন তারা ফিডব্যাক পাননি? তখন তিনি বলেছিলেন যে, "প্রশান্তবাবু, সবচেয়ে মজার বিষয় হলো তারা ফিডব্যাক পেতেন। কিন্তু বসে, বসে বলতেন, 'ভাই, আমি তো তাদের ভালো করছি। আমি তাদের বস্তি থেকে সরিয়ে আরো ভালো জায়গায় বাড়ি দিচ্ছি। তাহলে তারা আন্দোলন করছেন কেন?' অনেক সময় এমন হয় যে আপনি অযোধ্যায় রাস্তা তৈরির জন্য কিছু বস্তি ভেঙেছেন, তাদের শিফট করেছেন। এখন এটা তো ট্রানজিশনাল ফেজ, কিন্তু যে ক্ষতি হয়েছে তা আগেই হয়েছে। মন্দির নির্মাণের প্রক্রিয়ায় যদি ১০,০০০ মানুষ জীবিকা হারিয়ে ফেলে বা ঘরবাড়ি ধ্বংস হয়, সেসবও ফ্যাক্টর হবে। বুঝতে পারছেন তো? আমার মনে হয় এটাই আচ্ছা, কারণ। আপনি মনে তাই করেন হয়। এটা ঠিক যে অখিলেশ যাদব টিকিট বিতরণের সময় জাতপাতের সমীকরণ মাথায় রেখেছিলেন, খুব চালাকি না, এ তো করেছেন, জেনারেল সিটেও এসসি এসটি লড়িয়েছেন? দেখুন, আমরা সবসময় মনে করি যে সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল থাকলে তাদের রাজনীতি বেশিরভাগই জাতপাতের উপর ভিত্তি করেই হয়। আমি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কিভাবে তাদের কৌশল তৈরি করেছিল এবং কাকে টিকিট দিয়েছে সে সম্পর্কে আমি জানি না। কিন্তু ফলাফল দেখায় যে তারা সাফল্য অর্জন করেছে। তাই তাদের জন্য অভিনন্দন জানানো উচিত, প্রশংসা পাওয়া উচিত। নিশ্চয়ই ভালো কিছু করেছে। তাই তারা জিতেছে। তো নির্বাচনের আগে কেজরিওয়াল আর হেমন্ত সোরেনকে জেলে রাখাটা কি কোনো ক্ষতি করেছে? আমি মনে করি না এতে কোনো ক্ষতি হয়েছে। আমার মনে হয় না। কারণ যদি এমন হতো তবে ঝাড়খণ্ডে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। বিজেপির তো রাজস্থানে ক্ষতি হয়েছে। বিজেপির ক্ষতি তো অ অ মহারাষ্ট্রে হয়েছে। তাই হেমন্ত সোরেন বাবুকে গ্রেফতার করাতে বিজেপি যদি ক্ষতি হতো তাহলে সবচেয়ে বড় ক্ষতি হওয়া উচিত ছিল বিহার, ঝাড়খণ্ডে এবং রাজস্থানে পরে হওয়া উচিত ছিল। তাই এটা এখন যেমন সংরক্ষণ নিয়ে কথা হয়, সংরক্ষণ, সংবিধান, বাবা সাহেব আম্বেদকর নিয়ে একটা ন্যারেটিভ চালানো হয়। কিন্তু বিহারে তো জাতপাতের প্রভাব অনেকটা। এটা এটা তো একটা না, ফ্যাক্টর। এটা বিহারে নেই। কারণ এসবের চেয়েও বেশি বিহারে যে লালু ফ্যাক্টর আছে, যেটা লালু যাদবের যে ফ্যাক্টর, লালু বাবু শুধু বিহারের নেতাই নন কিন্তু। আমি আগেও বলেছি, এই যে ফেনোমেনন, বিহারে মোদি আছেন, নীতিশ আছে, সবাই আছে। জাতও আছে। কিন্তু একটা সবচেয়ে বড় ফ্যাক্টর গত ২৫-৩০ বছর ধরে, তা হলো লালু যাদব ফেনোমেনন। বিহারের জনগণের একটি বড় অংশ হয় লালুজির পক্ষে ভোট দেয় বা তার বিপক্ষে ভোট দেয়। যাই ঘটুক না কেন, তারা তাদের বিরুদ্ধেই ভোট দেবেন। অনেকেই বলেছেন যে নীতিশ কুমার ১২ টি আসন পেয়েছেন, তিনি রিভাইভ করছেন। কিছুই হয়নি। উনি শুধু লালু যাদবের বিরুদ্ধে উনারা লড়েছেন। লালুবাবুকে ভোট দিতে পারেন না। কারণ লোকেরা ১৫ বছরের জঙ্গলরাজ, যা আপনি এবং আমি পাটনা, দিল্লি এবং নয়ডায় বসে পড়েছি। এমনকি আমরা টিকা টিপ্পণীও করি। ১৫ বছর ধরে সমাজে এটা ভুগেছে সমাজ। তো এখন ব্যাপারটা হচ্ছে তারা আর কিছু দেখতে পায় না। তারা দেখে, ভাই যাই ঘটুক না কেন, আমি সেই জঙ্গলের শাসন ফিরে পেতে চাই না। সেই কারণেই তারা লালুবাবুকে ভোট দেন না। তবে তিনি একটা বড় ফ্যাক্টর এই সমস্ত সবকিছুর ঊর্ধ্বে বিহারের প্রেক্ষাপটে। একটা প্রশ্ন এখন পাবলিকের থেকে আমরা নিয়ে নেব। আমার প্রশ্ন হলো যে ২০২৪ সালের নির্বাচনের আগে, ফলাফলের আগে আপনি বলেছিলেন যে কংগ্রেস ৩ আসনও ৩ ফিগারে পৌঁছাতে পারবে না এবং ঠিক এইটাই হয়েছিল যে ৯৯ এ থেমে গেছে। তাহলে আপনি কি কংগ্রেসের সাথে এটি আগে থেকে আলোচনা করেছিলেন? না, না, এটা তো এটা ছিল এটা এটা ছিল আমার কংগ্রেস সম্পর্কে আমার মূল্যায়ন যে কংগ্রেস তার থেকে অনেক ভালো পারফর্ম করেছে। আমি বলতে পারি না যে আমি বলেছিলাম ১০০ আসন আসবে না। আমি তাকে অন্যভাবে বলেছিলাম যে যদি ১০০ আসন আসে আমি বেশ অবাক হব। হ্যাঁ, কংগ্রেস পেয়েছে ৯৯ টি আসন। আমি মনে করি এটি আজকের প্রেক্ষাপটে কংগ্রেসের একটি বড় সাফল্য। এতে
আমার কোনো ক্রেডিট নেই। ইফ এনিথিং রং I was wrong in assessing কংগ্রেসের রিভাইভাল আ তো সো এর টু অর্থ সে। রাহুল গান্ধীরও কিছুটা রিভাইভালও হবে? না দেখুন, যখন কোনো দলের রিভাইভাল হয়েছে, সেটা যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অবশ্যই এর কৃতিত্ব পাবেন। তো সেই অনুযায়ী রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করেছে এবং ৯৯ টি আসন পেয়েছে। তার জন্য রাহুল বাবুর কৃতিত্ব পাওয়া উচিত। কিন্তু অন্য দৃষ্টিভঙ্গিতে জিনিসগুলোকে দেখুন। ইন্দিরা ম্যাডামের সবচেয়ে বড় পরাজয় ছিল ১৯৭৭ সালে। তখন কংগ্রেস ১৫৪ টি আসন পেয়েছিল। রাহুল বাবুর নেতৃত্বে কংগ্রেস যখন সবচেয়ে বড় জয় পেয়েছে, তখন কিন্তু ৯৯ টি আসন পেয়েছে। এটি দেখায় যে নেতা রাহুল গান্ধীকে অনেক মাইল অবধি যেতে হবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তবে হ্যাঁ, দেশের তার অস্তিত্ব আছে। কংগ্রেস পার্টি অপ্রত্যাশিত ভালো করেছে, আমি মেনে নিচ্ছি। তাই আমাদের ক্রেডিট দিতেই হবে। রাহুল গান্ধীকে মোটামুটি ক্রেডিট দিতেই হবে। আরেকটা প্রশ্ন নিতে পারি? আপনি কি মনে করেন আগামী দিনে শ্রী রাহুল গান্ধী বাবু ভারতের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবেন? উনি অবশ্যই কংগ্রেসের নেতা। এই নির্বাচন উনাকে কংগ্রেসের লিডার হিসেবে পুরোপুরি এস্টাবলিশ করে দিয়েছে আরকি। এট লিস্ট শর্ট টু মিডিয়াম রান। আগামী ৫ বছর বা ১০ বছর কেউ বলবে না যে রাহুল গান্ধী ছাড়া আর কেউ হতে পারে। ঠিক আছে? তবে তিনি দেশের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন কিনা তার এখনো অনেক সময় বাকি, অনেক সময় বাকি। ৯৯ পাওয়া এক ব্যাপার আর ২৫০, ২৬০ পাওয়া কিন্তু অন্য ব্যাপার।